পৃথিবীর সবথেকে বড় এবং বিলাসবহুল জাহাজ টাইটানিক ১৯১২ সালের ১০ এপ্রিল ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ২৩৪০ জন যাত্রী এবং ক্রিউ মেম্বার নিয়ে টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করে। টাইটানিক যখন তার যাত্রাটি শুরু করেছিল তখন তার প্রধান ক্যাপ্টেন এবং নির্মাতারা বলেছিলেন টাইটানিক এতটা শক্তিশালী যে স্বয়ং ঈশ্বর চাইলেও টাইটানিককে ডোবাতে পারবে না। কিন্তু দুর্ভাগ্যবশত টাইটানিক তার যাত্রার প্রায় পঞ্চম দিনের মাথায় আটলান্টিক মহাসাগরে একটি আইসবার্গের সঙ্গে ধাক্কা লাগায় সম্পূর্ণ জাহাজ ডুবে যায়। একই সাথে সে দুর্ঘটনায় ১৫০০ যাত্রী ও ক্রু মেম্বার মৃত্যুবরণ করে। এই ঘটনার ৮৪ বছর পর টাইটানিককে আবারও খোঁজা হচ্ছে, কারণ টাইটানিকের মধ্যে একটি হীরা রয়েছে যার নাম হার্ট অব দ্য ওশান, যেটি পৃথিবীর সবথেকে দামি হীরার মধ্যে একটি। গুপ্তধন খোঁজার একটি টিম তাদের আধুনিক প্রযুক্তি দিয়ে ডুবে থাকা টাইটানিকের মধ্য থেকে সেই হীরাটা খুঁজে বের করার চেষ্টা করছে। বহু খোঁজাখুঁজির পর তারা একটি লকার খুঁজে পায়। পুরো টিম অনেক হোপ নিয়ে সেই লকারটি ওপেন করে, কিন্তু তার মধ্যে হার্ট অব দ্য ওশান ছিল না। তার মধ্যে শুধু কিছু টাকা ও একটি ছবির ফাইল ছিল, যেটা দেখে তারা সবাই অনেক হতাশ হয়। কিন্তু তারা যখন সেই ছবিটি ক্লিন করে তখন তারা দেখতে পায় সেটি একটি মেয়ের ছবি এবং তার গলায় সেই মূল্যবান নেকলেসটি রয়েছে যেটা তারা খুঁজছিল। তারপর তারা সেই নিউজটাকে ব্রডকাস্ট করে এবং একটি বৃদ্ধা মহিলা সেই নিউজটি দেখতে পায় যার নাম রোজ। তারপর সেই গুপ্তধন খোঁজার টিমের ক্যাপ্টেনকে কল করে এবং বলে যে সে টাইটানিকে ছিল এবং ছবিতে সেই নেকলেস পরা মেয়েটি হচ্ছে রোজ। হয়তো সে ক্যাপ্টেনকে সাহায্য করতে পারবে। হয়তো তার কাহিনী শুনলে ক্যাপ্টেন আইডিয়া পেয়ে যাবে যে সেই নেকলেসটি জাহাজের কোন অংশে রয়েছে। রোজকে হেলিকপ্টারে করে সেই জাহাজে আনা হয় এবং ক্যাপ্টেন ও তার টিম তার সঙ্গে সাক্ষাৎ করে। সেখানে রোজ তার কিছু পুরনো জিনিস দেখতে পায় যেগুলো সে ব্যবহার করত, যেটা সেই টিম টাইটানিক থেকে খুঁজে পেয়েছে। তারপরে একটি লোক রোজকে একটি অ্যানিমেটেড গ্রাফিক্সের সাহায্যে বোঝায় কিভাবে সেই টাইটানিকটি ডুবেছিল। রোজ তখন তাকে বলে যে হ্যাঁ, তুমি ঠিক, জাহাজটা এভাবেই ডুবেছিল, কিন্তু সেটার এক্সপিরিয়েন্স খুবই ভয়ানক ছিল। রোজের অনেক বয়স হয়েছে, প্রায় ১০০ বছরেরও বেশি, কিন্তু ৮৪ বছর আগে ঘটে যাওয়া সেই রাতের প্রতিটা মুহূর্ত সে এখনো ভোলেনি। তারপর রোজ সবাইকে তার কাহিনী বলতে থাকে। রোজ তখন অল্প বয়সী একটি মেয়ে ছিল যে দেখতে খুবই সুন্দরী। এটা ছিল সেই দিন যে দিন টাইটানিক তার যাত্রা শুরু করেছিল। লাখ লাখ মানুষ টাইটানিককে দেখতে এসেছে, কারণ সে সময় এত বড় এবং বিলাসবহুল জাহাজ আর দ্বিতীয় ছিল না। রোজ খুবই ধনী পরিবারের একটি মেয়ে। সে তার মা এবং তার হবু স্বামীর সঙ্গে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করছে, কিন্তু রোজ একদমই খুশি না, কারণ তাকে তার ইচ্ছার বিরুদ্ধে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে আমরা আর একটি ছেলেকে দেখতে পাই যার নাম জ্যাক। সে এখানে বেটিং করছিল এবং সে ও তার বন্ধুরা টাইটানিকের ২টি টিকিট জিতে যায়, যেটা নিয়েই তারা কোনো মতো সেই জাহাজে ওঠে। সে প্রচন্ড খুশি, কারণ টাইটানিকের মতো জাহাজে ওঠার সুযোগ সবার হয় না। তো টাইটানিক তার যাত্রা শুরু করেছে এবং জাহাজের প্রধান ক্যাপ্টেন সম্পূর্ণ স্পিডে টাইটানিকের গতি বাড়াতে বলে, কারণ সে দেখতে চায় টাইটানিক কতটা পাওয়ারফুল। জ্যাক ডেকের উপরে বসে তার বন্ধুদের সঙ্গে গল্প করছিল এবং তখন সে প্রথমবারের মতো রোজকে দেখতে পায়। রোজ দেখতে এত সুন্দরী ছিল যে জ্যাক মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়েছিল, কিন্তু সে লক্ষ্য করে যে রোজের মন খারাপ। আসলে রোজ তার লাইফে একদমই খুশি নয়, কারণ তার চারপাশে সব ফেক মানুষ যারা তাদের টাকা পয়সা নিয়ে অহংকার করে। উপরে উপরে তো তারা সকলকে বোঝায় যে তারা একে অপরের খুবই ভালো বন্ধু, কিন্তু মনে মনে কেউ কাউকে পছন্দ করে না। রোজ যে তার মনের কথা কারো সঙ্গে শেয়ার করবে এমন কেউ নেই। তার নিজেরই মা তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ক্যালের সঙ্গে বিয়ে দিচ্ছে, কারণ সে অনেক ধনী। এবং এসব কিছু নিয়েই রোজ ফেড আপ হয়ে গিয়েছে এবং জাহাজের পেছনে চলে যায় আত্মহত্যা করতে, যেটা আবার জ্যাক দেখতে পেয়ে যায়। রোজ তো প্ল্যান করেছিল সে জাহাজের ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে, কিন্তু জ্যাক এসে তাকে আটকে দেয়। জ্যাক তাকে বারণ করে এটা করতে, কিন্তু রোজ তার কোনো কথাই শুনছিল না। তখন জ্যাক বলে রোজ যদি ঝাঁপ দেয় তাহলে জ্যাককেও ঝাঁপ দিতে হবে, কারণ জ্যাক অলরেডি এই সিচুয়েশনে ইনভলভ হয়ে গিয়েছে। কিন্তু জ্যাকের চিন্তা ঝাঁপ দেয়া নিয়ে না, কারণ সে সাঁতার কাটতে জানে। তার মেইন চিন্তা হলো সেখানকার তাপমাত্রা, কারণ সেই কম তাপমাত্রায় পানি এত ঠান্ডা হয়ে রয়েছে যে যদি তারা সেখান থেকে ঝাঁপ দেয় তাহলে তারা তখনই মরবে না, তারা অনেক কষ্ট পেয়ে মরবে, এবং সেই কষ্টটা এতটা বেশি হবে যে তাদের শরীরের প্রতিটা অংশে একসাথে হাজারো সূচ ফোটানোর সমান। এবং এগুলো বলে জ্যাক কোনোভাবে রোজকে কনভিন্স করে নেয়। কিন্তু জ্যাক যখন তাকে তুলে আনতে যাবে ঠিক সে সময় রোজের পাটা স্লিপ করে এবং সে নিচে পড়ে যেতে যায় এবং সে ভয়তে চিৎকার করে ওঠে। জ্যাক তাকে কোনোভাবে বাঁচিয়ে নেয়, কিন্তু রোজের আওয়াজ শুনে গার্ড সেখানে চলে আসে এবং তারা ভাবতে থাকে হয়তো জ্যাক রোজের সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করছিল। এবং
এবং তারা জ্যাককে গ্রেপ্তার করে নেয়। ততক্ষণে সেখানে রোজের হবু স্বামী ক্যাল চলে এসেছে এবং সে জ্যাককে গালাগালি করতে থাকে। তখন রোজ তাকে থামিয়ে দেয় এবং বলে জ্যাক তার জীবন বাঁচিয়েছে। রোজ বলে সে জাহাজের পেছনে ঝুঁকে নিচে দেখছিল, হঠাৎ তার পা পিছলে যায় এবং তখন জ্যাক তার জীবন বাঁচায়। এই বলে সে সিচুয়েশনটা হ্যান্ডেল করে নেয়। তখন জ্যাককে ছেড়ে দেওয়া হয় এবং ক্যাল জ্যাককে পুরস্কার হিসেবে $20 অফার করে। তখন রোজ বলে ওঠে যে তার কাছে তার হবু স্ত্রীর জীবনের মূল্য কি শুধুই $20। তখন ক্যাল জ্যাককে তাদের সঙ্গে ডিনারে ইনভাইট করে। পরের দিন রোজ চলে যায় জ্যাককে ধন্যবাদ জানাতে। তারা দুজন অনেক গল্প করে এবং রোজ জানতে পারে যে জ্যাক গরিব হলেও সে অনেক দেশ ঘুরেছে এবং একই সাথে জ্যাক অনেক ভালো একজন আর্টিস্ট। মানে জ্যাক তার ড্রিম লাইফ লিড করছে, যে স্বাধীনতা রোজ তার লাইফ থেকে একদমই পায়নি। এমনকি তার বিয়েটাও তার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। কথা বলতে বলতে সেখানে রোজের মা ও তার বান্ধবীরা উপস্থিত হয়। তখন রোজ তার মায়ের সঙ্গে জ্যাককে ইন্ট্রোডিউস করিয়ে দেয়, কিন্তু বাকিরা জ্যাকের সঙ্গে কথা বললেও রোজের মা তার সঙ্গে একদমই কথা বলে না, কারণ জ্যাক অনেক গরিব ছিল। যেমনটা বলেছিলাম, রোজের মা অনেক অহংকারী, যে টাকা পয়সা ছাড়া কিছুই বোঝে না। সেখানে থাকা একটি মহিলা তখন জ্যাককে জিজ্ঞেস করে যে আজকে রাতের পার্টিতে সে কি পরে আসবে। তখন জ্যাক বলে সে যেটা পরে রয়েছে সেটা পরেই যাবে। তখন সেই মহিলা জ্যাককে তার কেবিনে নিয়ে যায় এবং তার ছেলের একটি স্যুট পরিয়ে দেয়, যার ফলে কেউ বুঝতে পারে না যে জ্যাক থার্ড ক্লাস প্যাসেঞ্জার। সবাই ভাবতে থাকে যে জ্যাক তাদেরই মতো বড়লোক এবং সবাই তার সঙ্গে ভালোভাবে কথা বলে। ডিনার টেবিলে রোজের মা জ্যাককে নানাভাবে অপমান করার চেষ্টা করে, কিন্তু জ্যাক তার কথার জবাব খুবই সুন্দর করে দেয়, যেটা দেখে সেখানে উপস্থিত সকলেই অনেক ইমপ্রেস হয়ে যায়। ডিনার শেষে জ্যাক রোজকে একটি চিঠি দেয় এবং একটি জায়গায় মিট করতে বলে। রোজ চলে যায় জ্যাকের সঙ্গে দেখা করতে। জ্যাক তখন তাকে থার্ড ক্লাসে নিয়ে যায়, যেখানে একটি পার্টি ছিল। সেখানে সকলে একসঙ্গে মজা করছে, তারা ড্রিঙ্কস করছে, মন খুলে নাচছে, কেউ কাউকে জাজ করছে না, যেটা দেখে রোজ অনেক খুশি হয় এবং সেও তাদের সঙ্গে অনেক এনজয় করে। রোজ যখন জ্যাকের সঙ্গে নাচছিল তখন তার হবু বরের এক কর্মচারী সেটা দেখতে পেয়ে যায় এবং তাকে সবকিছু জানিয়ে দেয়, যেটা শুনতে পেয়ে সে অনেক রেগে যায় এবং রোজের সঙ্গে অনেক বাজে ব্যবহার করে, যেটাতে রোজ অনেক কষ্ট পায়। কিন্তু রোজের মা তাকে সান্ত্বনা না দিয়ে উল্টো তাকে আরো ইমোশনাল ব্ল্যাকমেল করে এবং জ্যাকের সঙ্গে দেখা করতে মানা করে। এইসব ঘটনার পর রোজ ডিসাইড করে যে সে আর জ্যাকের সঙ্গে দেখা করবে না, কিন্তু জ্যাক চলে আসে রোজের সঙ্গে দেখা করতে। সে রোজকে তার মনের কথা বলে যে সে রোজকে ভালোবাসে এবং সে তার মৃত্যুর আগ মুহূর্ত অবধি রোজের সঙ্গেই কাটাতে চায়। যেটা শুনে সে সেখান থেকে চলে যায়, কিন্তু পরেরই মুহূর্তে সে রিয়েলাইজ করে সেও জ্যাককে ভালোবাসে এবং বুঝতে পারে জ্যাককে ছাড়া সে কোনোদিনই সুখী হতে পারবে না। এই বিয়েটা করলে তাকে সারা জীবন মৃতের মতো বাঁচতে হবে। সেজন্য সে আবারও জ্যাকের কাছে চলে যায়। জ্যাক তখন শিপের সামনের অংশে ছিল। রোজ জ্যাককে তার মনের কথাটি বলে যে সেও জ্যাককে ভালোবাসে এবং আমরা তখন টাইটানিকের সেই আইকনিক রোমান্টিক সিনটি দেখতে পাই। তারপর রোজ জ্যাককে তার রুমে নিয়ে যায় এবং তাকে সেই হার্ট অফ দ্য ওশানটি দেখায়, যেটা রোজকে তার হবু স্বামী উপহার দিয়েছিল। রোজ জ্যাককে বলে তার একটি ছবি এঁকে দিতে, যেখানে শুধু সে সেই নেকলেসটি পরে থাকবে। তারপর রোজ নেকলেসটি পরে ন্যাকেট অবস্থায় সোফায় শুয়ে থাকে এবং জ্যাক তার ছবি এঁকে দেয়, যেমন ভাবে রোজ চেয়েছিল। তারপর রোজ তার হবু স্বামী অর্থাৎ ক্যালের উদ্দেশ্যে একটি চিঠি লেখে, যেখানে সে বলেছে সে তার সঙ্গে বন্দি জীবন কাটাতে পারবে না এবং সেই চিঠি ও ছবি সহ নেকলেসটি জ্যাকের হাতে তুলে দেয় লকারে রাখার জন্য। জ্যাক সেটা লকারের মধ্যে রাখে এবং তারা সেখান থেকে বের হয়ে যায়। তারপর ক্যাল সেই চিঠিটা সহ নেকলেসটি পায় এবং বুঝতে পারে সে রোজকে কখনোই পাবে না। অন্যদিকে রোজ এবং জ্যাক ডেকের উপরে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। তখন রোজ জ্যাককে জানায় যে জাহাজ থামলেই তারা দুজন একসঙ্গে সেখান থেকে চলে যাবে। অন্যদিকে জাহাজ তার ফুল স্পিডে ছিল এবং হঠাৎ তাদের সামনে একটি আইসবার্গ চলে আসে। সঙ্গে সঙ্গে দুজন কর্মচারী সাইরেন বাজিয়ে সকলকে সতর্ক করে দেয়। তখনই টাইটানিকের গতি কমানোর জন্য রিভার্স ইঞ্জিন চালানো হয় এবং শিপটাকে বাঁকাতে বাম দিকে সম্পূর্ণ স্টিয়ারিংটি ঘুরিয়ে দেওয়া হয়। কিন্তু টাইটানিক এত বড় একটি জাহাজ ছিল যে এত কিছু করার পরেও আইসবার্গের সঙ্গে সেটি সংঘর্ষ লেগেই যায়, যার ফলে টাইটানিকের সামনের অংশ অনেক বাজেভাবে ড্যামেজ হয় এবং তার মধ্যে পানি ঢোকা শুরু করে। যখন এই ঘটনাটি ঘটছিল তখন রোজ ও জ্যাক সেই স্থানে উপস্থিত ছিল এবং জাহাজের অফিসিয়ালসদের কথোপকথন থেকে তারা বুঝতে পারে এরপর কি হবে। তাই তারা দুজন চলে যায় রোজের মা ও ক্যালকে সাবধান করতে। কিন্তু ক্যাল তো আরেক ফন্দি এঁটেছে। সে সিকিউরিটিদের ডেকে বলেছে তার নেকলেসটি চুরি হয়ে গিয়েছে এবং তার এক কর্মচারীর দ্বারা সেই নেকলেসটি জ্যাকের পকেটে ঢুকিয়ে দেয়। অন্যদিকে জ্যাক, যে বেচারা কিছুই জানে না, সে রোজের সঙ্গে এসেছে বাকি মানুষদের সাবধান করতে, কিন্তু রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সিকিউরিটি তার তল্লাশি নেয় এবং তার কাছ
থেকে সেই নেকলেসটি পাওয়া যায়। সাথে সাথে জ্যাককে অ্যারেস্ট করা হয়। অন্যদিকে টাইটানিকের ক্যাপ্টেন ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা করছে কিভাবে সেই জাহাজটি ঠিক করা যায়, কিন্তু সেই ইঞ্জিনিয়ারটি জানায় অলরেডি টাইটানিকের নিচের অংশে অনেক পানি ঢুকে গিয়েছে এবং জাহাজটি আর ঠিক করা পসিবল না। শুনতে অবিশ্বাস্য হলেও আর 1-2 ঘন্টার মাঝেই সেই সম্পূর্ণ জাহাজটি ডুবে যাবে। আসলে তারা কেউ কখনো কল্পনাই করেনি যে টাইটানিকের মতো একটি জাহাজ কখনো ডুবতেও পারে। যাই হোক, এখন তাদের মেইন কাজ যতটা সম্ভব মানুষকে রেস্কিউ করা। এজন্য তারা সকল যাত্রীকে লাইফ জ্যাকেট পরিয়ে জাহাজের ডেকে যাওয়ার নির্দেশ করে। কিন্তু সবথেকে বড় সমস্যাটি হলো সেখানে লাইফ বোটের সংখ্যা অনেক অল্প। যে কয়েকটি লাইফ বোট রয়েছে তাতে অর্ধেকের মতো মানুষকে বাঁচানো সম্ভব। যেমনটা বলেছিলাম, তারা কেউ কখনো ভাবেইনি যে টাইটানিকও ডুবতে পারে, এজন্য তারা তাদের সাথে পর্যাপ্ত লাইফ বোট আনেনি। এখানে তারা ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদের বেশি প্রায়োরিটি দেয়। সকল টাকা পয়সাওয়ালা মানুষ আগে লাইফ বোটে উঠবে এবং তাদের ওঠা শেষ হলে তারপর বাকি মানুষদের পালা আসবে। কিন্তু আদৌ কি তাদের পালা আসবে? কারণ তাদের জন্য তো কোনো লাইফ বোটই বাঁচবে না। যাই হোক, সবার প্রথমে সকল নারী ও শিশুকে লাইফ বোটে নেওয়া হবে, তারপর পুরুষদের পালা। কিন্তু যখন রোজের লাইফ বোটে ওঠার সময় হয় তখন সে আর সেটাতে ওঠে না। সে দৌড়ে সেখান থেকে চলে যায় জ্যাককে বাঁচাতে। আসলে সে বুঝে গিয়েছে যে জ্যাক চুরি করেনি। বহু কষ্টে সে জ্যাককে খুঁজে বের করে এবং একটি কুড়ালের সাহায্যে তাকে তার বাঁধন থেকে মুক্ত করে। কিন্তু সেখানে তো অলরেডি অনেক পানি ভর্তি হয়ে গিয়েছে এবং সকল থার্ড ক্লাস প্যাসেঞ্জারকে সেখানে আটকে রাখা হয়েছে। তারপর জ্যাক ও তার বন্ধুরা সেই দরজাটি ভেঙে জাহাজের ডেকে এসে পৌঁছায়। বাট ততক্ষণে সকল লাইফ বোট চলে গিয়েছে, মাত্র 2টি ছাড়া। কিন্তু এখনো সেই জাহাজের অর্ধেক মানুষ আটকা পড়ে আছে। তারপর জ্যাক ও রোজ সেখানে চলে যায় এবং জানতে পারে সেই বোটে শুধু মহিলা ও বাচ্চাদেরই ওঠানো হচ্ছে। রোজ জ্যাককে ছাড়া যাবে না, কিন্তু তখন ক্যাল এসে রোজকে তার কোটটি পরিয়ে দেয় এবং বলে সে একটি বোট অ্যারেঞ্জ করে রেখেছে যেটাতে ক্যাল ও জ্যাকের জায়গা হয়ে যাবে, এবং রোজকে কনভিন্স করে নেয় সেই বোটে ওঠার জন্য। যদিও ক্যাল মিথ্যা বলেছিল বোটের ব্যাপারে এবং সম্ভবত রোজ সেটা বুঝতে পারে। সেজন্য লাইফ বোট থেকে সে ঝাঁপ দিয়ে আবারও টাইটানিকে ফিরে আসে। জ্যাক দৌড়ে চলে যায় রোজের কাছে এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে। যেটা দেখতে পেয়ে প্রচন্ড রাগের বশে ক্যাল তাদের দিকে গুলি চালায় এবং তারা পালাতে পালাতে জাহাজের অনেক নিচে চলে আসে, যেখানে খুব দ্রুত পানি পড়ছিল। এজন্য তারা জাহাজের অন্য পাশ দিয়ে আবারও উপরে চলে আসে। এদিকে জাহাজের অনেক অংশই পানির নিচে ডুবে গিয়েছে এবং সেখানে আর কোনো লাইফ বোট নেই। লাস্ট লাইফ বোটে ক্যাল কোনো মতো নিজের একটি জায়গা করে নেয়। জ্যাক রোজকে নিয়ে টাইটানিকের একেবারে পেছনে চলে যায়, ঠিক যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। বাকি মানুষজন নিজেদের জীবন বাঁচানোর জন্য এদিকে ওদিকে দৌড়াচ্ছে। অনেকে তো পানিতে পড়ে গিয়েছে এবং তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করছে নিজেদের জীবন বাঁচানোর। এদিকে জাহাজের সামনের অংশ সম্পূর্ণ পানিতে ডুবে গিয়েছে এবং পেছনের অংশ এখনো ভাসছে, যার ফলে জাহাজের মাঝখানে অনেক প্রেসার পড়ে এবং অতিরিক্ত প্রেসারের ফলে সেটা মাঝখান থেকে ভেঙে যায়। তখন সামনের পার্টটি সম্পূর্ণ ডুবে যায়। জ্যাক ও রোজ পেছনের পার্টে ছিল। কিছুক্ষণের মধ্যে পেছনের পার্টও ডুবে যায় ও তারা দুজনও পানিতে পড়ে যায়। সকল মানুষ এখন পানিতে সাঁতার কাটছে, কিন্তু অতিরিক্ত ঠান্ডার কারণে অনেকেই সেই পানির মধ্যে মারা গিয়েছে এবং বাকিরা এখনো বেঁচে আছে। জ্যাক তখন একটি ভাঙা কাঠের দরজা দেখতে পায়, যার উপরই সে রোজকে তুলে দেয়। কিন্তু সেই দরজাটি এতটা ছোট ছিল যেটা দুজনের ভার নিতে পারে না, যার ফলে জ্যাক যখন সেই দরজার উপর উঠতে যায় সেটি ডুবে যেতে থাকে। এজন্য জ্যাক সেটাতে আর ওঠে না। এদিকে লাইফ বোটগুলো তাদের থেকে একটু দূরেই ছিল। সেই লাইফ বোটগুলোর মধ্যে এখনো অনেক জায়গা রয়েছে, যার ফলে তারা একটি লাইফ বোটের মানুষদেরকে অন্য লাইফ বোটে পাঠিয়ে সেটি ফাঁকা করে এবং বাকি মানুষদের রেস্কিউ করতে চলে আসে। কিন্তু যতক্ষণে তারা ফিরে আসে ততক্ষণে অধিকাংশ মানুষই মারা গিয়েছে। এদিকে দেখা যায় জ্যাকের অবস্থা খুবই খারাপ। সে বুঝতে পারে তার সময় শেষ, কিন্তু তখনও সে রোজের মনোবল বাড়ায় এবং বলে খুব দ্রুতই তাদেরকে রেস্কিউ করার জন্য বোট আসবে, এবং সে রোজকে প্রমিস করায় যাই হোক না কেন রোজ বাঁচবে। তাকে সে নতুন একটি লাইফ স্টার্ট করতে বলে এবং তাকে বৃদ্ধ বয়সে শান্তিতে মৃত্যুবরণ করতে বলে। সে চায় না রোজ এখানে মরুক। সেই লাইফ বোটটি সেখানে চলে আসে এবং খুঁজতে শুরু করে যে কোনো মানুষ বেঁচে আছে কিনা, কিন্তু দুর্ভাগ্যবশত চারিদিকে মৃত মানুষের লাশ ভাসছে। রোজ সেই বোটটি দেখতে পায় এবং জ্যাককে ডাকা শুরু করে, কিন্তু জ্যাক ততক্ষণে মারা গিয়েছে। কিন্তু তখনও সে রোজের হাতটি ধরেছিল, যেটা দেখে রোজ ডিসাইড করে সেও সেখানেই থাকবে। কিন্তু হঠাৎ তার মনে পড়ে জ্যাকের শেষ ইচ্ছার কথা, জ্যাককে করা তার প্রমিসের কথা। এজন্য রোজ জ্যাকের হাতটি ছেড়ে দেয় ও জ্যাক পানির গভীরে ডুবে যায়। রোজ তখন সেই বোটটি ডাকার চেষ্টা করে, কিন্তু তার অবস্থা এত খারাপ ছিল যে তার গলা দিয়ে আওয়াজ বের হয় না। সে অন্য একটি লাশের কাছে একটি বাঁশি লক্ষ্য করে এবং সেই বাঁশিটি জোরে জোরে বাজাতে শুরু করে। যেই বাঁশির আওয়াজ শুনেই তাকে রেস্কিউ করা হয়। যারা সেই দুর্ঘটনায় বেঁচেছিল তাদের সবাইকে অন্য একটি জাহাজে নিয়ে যাওয়া হয়। সেই জাহাজেই আমরা ক্যালকেও দেখতে পাই, কিন্তু রোজ তার থেকে লুকিয়ে থাকে। রোজ যখন তার কোটের পকেটে হাত দেয় তখন সে তার মধ্যে সেই
মূল্যবান নেকলেসটি খুঁজে পায়। মনে আছে ক্যাল রোজকে তার কোটটি পরিয়ে দিয়েছিল? ওয়েল, তার মধ্যেই সেই হার্ট অফ দ্য ওশেন ছিল যেটা ক্যাল ভুলে গিয়েছিল। আসলে সেই হীরাটা এত বছর ধরে রোজের কাছেই রয়েছে, এজন্যই সেই টিম এত খোঁজার পরও সেটা খুঁজে পায়নি। রোজের কাহিনী শুনে সকলে অনেক দুঃখ পায়, কারণ তারা কেউই টাইটানিক সম্পর্কে এত কথা জানতো না। সেই রাতেই রোজ সমুদ্রের কাছে চলে যায় এবং সেই নেকলেসটি নিচে ফেলে দেয়, যেখানে সে শেষবারের মতো জ্যাককে দেখেছিল। হয়তো এখন সেই টিম নেকলেসটি খুঁজে পাবে। তারপর রোজ ঘুমিয়ে পড়ে এবং স্বপ্নে সে দেখে সে আবারও টাইটানিকে ফিরে গিয়েছে, যেখানে জ্যাক তার জন্য অপেক্ষা করছে। ও তারা পুনরায় মিলিত হয় এবং মুভিটি এখানেই শেষ হয়।